হ্যালো, আমি ফাতেমাতুজ জোহরা। আজকে আমার বোর্ড ছিল 5 নাম্বার। রোল অবভিয়াসলি অনেক শেষের দিকে ছিল, সো লং ডে, আই ওয়াজ রিয়েলি টায়ার্ড আর নার্ভাস ছিলাম। কারণ যখন আমার আগে যে ক্যান্ডিডেটগুলো ছিল, সো তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি জিজ্ঞেস করছে হয়তো বা ভিতরে। সো দে ওয়ার টেলিং যে অর্থ ঋণ আদালতের, তারপরে অস্ত্র আইন। সো আমি তারপরে আরও বেশি নার্ভাস হয়ে যাচ্ছিলাম। সো ঢুকার পরপরই হচ্ছে মে আই কামিন স্যার বললাম, ওনারা সাথে সাথে বললেন ইয়েস ইয়েস কামিন। দেন যখন বললো যে সিট ডাউন বলতে বলতে আরেকজন বললো যে আপনি কি ইংলিশ মিডিয়ামের? সো আমি বললাম ইয়েস স্যার। বলে ভেরি গুড, আমি চাই যে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসরা আমাদের এই পেশায় আসুক, কারণ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টসরা খুব কম এই পেশায় আসে। সো আপনি কেন আসতে চান? তো আমি বললাম যে স্যার আসলে আমার আইন বিষয়টাই ভালো লাগে, আর আমি ল বই এত বেশি পড়ি, সো আমার খুব ভালো লাগে। সো বললো যে ও ভেরি ব্রিলিয়েন্ট, তাহলে আপনি আমাকে বলেন যে আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে? সো আমি বললাম ক্রিমিনাল সাইডে স্যার। বলে তাহলে আপনি কোনটা চান? আমি বলছি স্যার আমি সিভিল চাই। বলে তারপর আমি আপনাকে আগে ক্রিমিনালই জিজ্ঞাসা করবো। অ্যান্ড দেন উনি আমাকে বলেন যে মার্ডারের অ্যাপিল কোথায় করবেন আপনি? দেন আমি কতক্ষণের জন্য ফুল ব্ল্যাঙ্ক, কারণ যেহেতু আমি অনেক বেশি নার্ভাস। আমি বললাম জি স্যার। স্যার এরকম করতে করতেই ওনারা বলেন হাইকোর্ট ডিভিশনে করবেন না? আমি বললাম জি স্যার করবো। অ্যান্ড দেন উনি বললেন আপনি তো নার্ভাস, আপনি তো উত্তরই দিতে পারছেন না, কিভাবে হাইকোর্ট ডিভিশনে করবেন? আপনি এত ভয় পাচ্ছেন কেন? তখন বললে যে আমরা কি আপনাকে ভয় পাওয়াচ্ছি? আমি বললাম যে না স্যার ভয় না। বলে তাহলে আপনি একটু রিল্যাক্স হয়ে যান, তাহলে আপনি আমাকে বলেন আপনি কি পড়েছেন। তো আমি বললাম যে স্যার আমি 144-এর আর্জেন্ট অর্ডার পড়েছি। তো বললো তাহলে বলেন সেটা কি, কে দিতে পারে? তো আমি বললাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং অর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কতদিনের জন্য? তো আমি বললাম 2 মাসের জন্য দিতে পারে। বলে ও নাইস, আর কি পড়েছেন আপনি? তখন আমি বললাম স্যার আমি ইনহেরেন্ট পাওয়ার পড়েছি। বললো কত ধারায়? আমি বললাম 561A ধারায়। কোন কোন মামলায় দিতে পারে? তো সেই মুহূর্তে আমি আবার কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেলাম। বললো হ্যাঁ এমন করলে তো হবে না, পাশ করাবো কিভাবে তাহলে আপনাকে আমি? না বললাম স্যার আপনারা অনুমতি দিলে আমি পাস করবো এবং আমি প্র্যাকটিস অবশ্যই করতে চাই স্যার, যদি আপনারা পারমিশন দেন। তখন বললো একটা লাস্ট কোয়েশ্চেন, ওকে? আমি বললাম জি এস স্যার। বলেন প্লেন কত অর্ডারে? আমি বললাম অর্ডার 7। বললো কোন রুল? আমি বললাম রুল 1। অনেকগুলো পার্টিকুলার্স আছে না? আমি বললাম জি স্যার। বললো রিজেকশন অফ পেন কোথায়? আমি বললাম রুল 11। ব্যাস শেষ। প্র্যাকটিস করবেন অনেক ভালো করে, আমি চাই আপনি আসেন কোর্টে। আমি বললাম জি স্যার অবশ্যই, আপনারা অনুমতি দিলে আমি অবশ্যই আসবো। And that's it. It was the end of my journey. থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি বাহাউদ্দিন ইমরান ভাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। আসলে ওনার কি বলে, ওনার অবদান অনলাইনে আমাদের জন্য এটা বলে শেষ করা যাবে না। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ভাইয়া। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমি এইমাত্র বোর্ড থেকে বেরিয়ে আসছি। আমার বোর্ড নাম্বার ছিল 3। তো বিচারপতি স্যার ছিলেন 2 জন। স্যারদেরকে অবশ্য আমি চিনি না। তো স্যার আমাকে প্রথম ঢোকাতেই প্রশ্ন করলেন যে আপনার জেলাবারের নাম কি? তো আমি বললাম যথারীতি। তারপর বলার পর স্যার বলতেছে যে আপনার সিজিএম স্যারের নাম বলেন, ফুল অ্যাব্রিভিয়েশনটা বলেন। অ্যাব্রিভিয়েশনটা বললাম, ইভেন স্যারের নাম বললাম। তো ওনারা খুবই খুশি। তারপরে বলতেছে যে এনআই অ্যাক্টের মামলা আপনি লাস্ট কবে সিনিয়রকে অ্যাসিস্ট করেছেন? আমি বলেছি ভেরি রিসেন্টলি স্যার, আমি অ্যাসিস্ট করেছি। তো স্যার হচ্ছেন আমাকে এনআইএক্টের, আমি স্যারের সাথে এনআইএক্টের দায়িত্ব ছিলাম। পরে বলতেছে এনআইএক্ট মামলা সম্পর্কে আপনি বিস্তারিত বলেন। আমি বলছি স্যার এনআইএক্ট মামলাটা মূলত 2টা ধারাতে ফোকাস করা হয়ে থাকে বেসিক্যালি। প্রথমত হচ্ছে 138 ধারা, যেটা চেকের মামলার ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল, আর দ্বিতীয় হচ্ছে 140 কোম্পানি মামলার ক্ষেত্রে। ওনারা আরও খুশি হলেন। তারপর আমাকে বললেন যে গান জানেন? জি স্যার গান জানি। তো এখন গান গাইবেন? স্যার আপনারা অনুমতি দিলে গাইব। তো ঠিক আছে, গাওয়া লাগবে না, থ্যাংক ইউ। তারপর বললো যে তাহলে আচ্ছা এনআইএক্টের মামলা কি আপোষযোগ্য? কিন্তু স্যার বর্তমান এই সংশোধনী অনুযায়ী স্যার আপোষযোগ্য। তো ভেরি থ্যাংক ইউ। উনি আমাকে তারপরে থ্যাঙ্কস বলে ওরা বললো আপনি যেতে পারেন। তারপর আমি স্যারকে সালাম দিয়ে চলে আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কেমন হলো ভাইবা বলেন? আলহামদুলিল্লাহ ভাইবা অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম খান, ঢাকা বার থেকে এসেছি। আমার ভাইবাটা শুরু হলো, আমি সালাম দিয়ে ভাইবা বোর্ডে প্রবেশ করলাম। আমি আমার ডকুমেন্টসগুলো জমা দিলাম। এরপর আমি বললাম মাইলর আমি কি ভিতরে আসতে পারি?
তখন বললো আসেন বসেন। তারপর জিজ্ঞেস করলো আপনার নাম কি, আমি বললাম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খান। তারপর আমার সিনিয়রের নাম জিজ্ঞেস করলো, আমি আমার বিজ্ঞ সিনিয়রের নাম জিজ্ঞেস বললাম। তারপর তিনি বললো যে আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে। আমি বললাম যে স্যার আমার শ্রদ্ধেয় সিনিয়র ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করে। তারপর তিনি বললেন যে আপনি কোন সাইডে প্র্যাকটিস করতে চান। তখন আমি বললাম যে স্যার মাইলট আমি প্রত্যেক ভাইভাতে শুরু থেকে শেষ পর্যন্ত মাইলট বলে সম্বোধন করেছি, তবে আমার ভুলে মুখ ফসকে 2-1 বার স্যার বের হয়ে গেছে। তো আমাকে বললো, আমি বললাম মাইলট আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করতে চাই। তখন একজন স্যার বললেন, বিচারপতি স্যার, তিনি বললেন যে ক্রিমিনাল সাইডে তো বেশি মামলা পাবেন না, তবে এনআই অ্যাক্টের মামলা বেশি পাবেন। তারপর আমাকে বলা হলো যে এনআই অ্যাক্টের মামলার আইনটা পুরো জানেন আপনি? আমি বললাম জি স্যার জানি। তখন বললাম যে দ্য নেগোশিয়েটেবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। তারপরে বললো যে আপনি সিনিয়রকে এই মামলা পরিচালনা করেছে কিনা। আমি বললাম জি স্যার আমার এই নিজস্ব মামলা আছে, আমি আমার সিনিয়রকে অ্যাসিস্ট করেছি। তারপর বলতেছে যে 138 দ্বারায় শাস্তি কি। আমি বললাম মাইলট এটা চেক ডিজনারের শাস্তি, 1 বছরের কারাদণ্ড এবং মূল অর্থের 3 গুণ জরিমানা। তখন বললো যে বিজ্ঞ বিচারপতি স্যার বললো যে 3 গুণ তো জরিমানা নেওয়া হয় না, শাস্তিটাই দেওয়া হয়, এটার আপিল কত ধারায় বলা আছে। আমি বললাম যে মাইলট 138-138-এর কতে বলা আছে। তারপর বলতেছে এটার বিচার কি করে। তখন আমি বললাম যে মাইলট আমি একটু সময় চেয়ে নিই আপনার কাছ থেকে। তখন বলে জি বলেন। তা বললাম যে স্যার মাইলট এনআই অ্যাক্টের মামলা সাধারণত দায়রা আদালতে বিচার করা হয়, তবে দায়রা বলতে আমরা যুগ্ম জেলা ও দায়রা জজ বুঝি, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলা ও দায়রা জজ। তবে উচ্চ আদালতের সর্বশেষ নজির অনুযায়ী যুগ্ম জেলা ও দায়রা জজে বিচার কার্য পরিচালিত হবে এবং আপিল করতে হবে দায়রা আদালতে 30 দিনের মধ্যে। তখন বলতেছে এটার প্রি কন্ডিশন কি। তখন বললাম মাইলট আপিল করতে হলে আপিলকারীকে অবশ্যই 50% টাকা জমা দিতে হবে। তখন বলতেছে থ্যাংক ইউ, ভালোভাবে প্র্যাকটিস করবেন, আপনার জন্য শুভকামনা থাকবে। আমি বললাম আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম বাহাউদ্দিন ইমরান ভাইকে ধন্যবাদ জানাতে চাই, কারণ ভাই সারা বাংলাদেশের আইনের শিক্ষার্থীদের জন্য নিরলসভাবে সবসময় কাজ করে যায় এবং অথেন্টিক যে নিউজগুলো আপডেটগুলো আমরা ভাইয়ের মাধ্যমে পেয়ে থাকি। তো আজকে আমার ভাইবা ছিল, আমার ভাইবা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমি ঢাকা বারে ছিলাম, তো ভেতরে যাওয়ার পরে স্যার জিজ্ঞেস করলেন আমার সিনিয়র সম্পর্কে, আমার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে, আমি কোন সাইডে প্র্যাকটিস করব। তারপরে আমার ইউনিভার্সিটির নাম জিজ্ঞেস করলেন এবং হচ্ছে যে আদালতের কোন বিল্ডিং কোন পাশে এই সম্পর্কে জিজ্ঞেস করলেন, আমি আদালতে ঠিকমতো যাই কিনা এটা জিজ্ঞেস করলেন এবং যদি আমাকে অনুমতি দেয় আমি কোন সাইডে প্র্যাকটিস করবো এটা জিজ্ঞেস করলেন। এবং হচ্ছে যে ফৌজদারি মামলায় 201 ধারায়, ফৌজদারি কার্যবিধির 201 ধারায় জিজ্ঞেস করলেন এবং একই ব্যাপারটা দেওয়ানিতে কোথায় আছে এটা জিজ্ঞেস করলেন। আমি বললাম 7 দেশের জজ বিধিতে। তো তারপরে স্যাররা আর অন্য হালকা পাতলা প্রশ্ন করে আমাকে অনুমতি দিয়েছে যে আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম বাহাউদ্দিন ইমরান ভাইকে একটা ধন্যবাদ, ভাইয়ের কাছ থেকে আমরা সবাই সকল নিউজগুলো পেয়ে থাকি। আমার ভাই বাবুর ছিল আমি ঢাকা বার থেকে এসেছি। তো আমার ভিতরে স্যাররা অনেক অমায়িক ছিল, অনেক হেল্পফুল ছিল। আমি ভিতরে ঢুকলাম, সালাম দিয়ে ঢুকলাম, চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালাম, স্যার আমার বসতে বললো, আমি থ্যাংক ইউ দিয়ে বসলাম। দেন আমাকে একসাথে 2টা প্রশ্ন করলো যে 435-এ কী আছে আর 439-এ কী আছে। তো আমি প্রথমে একটু কনফিউজ হয়ে গেলাম, একসাথে যখন 2টা প্রশ্ন ঢুকছে তার সাথে। তো আমি প্রথমে 439টা উত্তর দিলাম, এরপরে 435টা আমার মনে করতে একটু কষ্ট হচ্ছিল। তো স্যার আমাকে জিজ্ঞেস করলো যে 439-এতে কী আছে। তো এটার উত্তর দিলাম, এরপরে বলো আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আমাকে জাস্ট থ্যাংক ইউ, ধন্যবাদ। বলেন। যে আমাকে প্রথমে জিজ্ঞাসা করলো আপনি তো LLB করলেন, MBA করলেন, এত কিছু করার পরে কোনো চাপে ছুটি হইতে পারলেন না, এখানে কেন আসলেন। আমি ওইটা আর কিছু বলি না, কারণ ছুটি হইতে পারা বলতে আমার একাডেমিক সার্টিফিকেট আর এটা তো আর একটা, এখানে হচ্ছে বললাম। পরে বললো যে ইন্টারপ্রিটার শুট, আমি বললাম যে স্বাস্থ্যবিধি তোমার, বললো যে সার্ভিস অফ সমান কোথায় আছে, আমি বললাম যে এটা আমি কার্যবিধি আইনের 5 দেশে বললো আছে। বললো যে সমানটা কীভাবে জারি করে, আমি বললাম যে জারি কারকের মাধ্যমে, তারপরে অ্যামেন্ডমেন্ট অনুসারে সফটওয়্যার সার্ভিস, তারপর টাকার মাধ্যমে। বলে যে ওইভাবে যদি জারি না হয় তাহলে কীভাবে করবেন। তখন বললাম যে 5 দেশে 20 বিধি অনুসারে বিকল্পভাবে সমানদারি। তো ওখানে কাজটা কি জারি কারক, আমি বললাম যে জারি কারক যে সদস্যের বাসস্থানে যাবে এবং সেখানে লাভজনক কাজ করে ওখানে গিয়ে সমানটা লটকায় জারি দিবে এবং আদালতের রীতিমতো জারি হয়েছে বলে প্রতিবেদন দেবে। বলে যে তাহলে আপনি বলেন তো স্মল কজেস কোথায় বলা আছে, সরি বলতে সবাই নেই। ওরা বলো যে সিনিয়র কোন সাইড প্র্যাকটিস করে, সিভিল সাইড প্র্যাকটিস কোথাও যাবেন তো, বললাম যে স্যার কোথাও যাবেন, ঠিক আছে।
থ্যাংক ইউ। আপনার জিজ্ঞেস করছে আমার সিনিয়র কোন সাইডে জিজ্ঞেস করে, বলছি দুই সাইডই করে, উভয় সাইডই করে। আমি ক্রিমিনাল সাইডে প্রেস করার ইচ্ছা আছে। আর বলছে হচ্ছে এফআইআর কোথায় আছে, বলছে ফৌজদারি কাজ 154 ধারায়। আর জিজ্ঞেস করছে পুলিশ রিপোর্ট কোথায় আছে 173 ধারায়। আর হচ্ছে জিজ্ঞেস করছে 161 কোথায় আছে, এটা কোনো পরবর্তীতে কাজে লাগে কিনা। আমি বলছি যে এটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে, এতটুকু। থ্যাংক ইউ। ট্রানজিট থেকে বাঁধন আজকে আমার ভাইটা ছিল, ফোন নাম্বার ছিল 9 নাম্বার। তো আমি প্রথমে ঢুকলাম, ঢুকে স্যারকে সালাম দিলাম। সালাম দেওয়ার পর স্যাররা বসতে বললেন। বললেন যে আপনি কি রেগুলার প্র্যাকটিস করেন, উঠে যান? স্যার আমি স্যারের সাথে কন্টিনিউ উঠে যাই। তো দেন আমাকে কোচিং করলো যে তুমি থেকে প্র্যাকটিস করে আপনার সিনিয়র। তো আমি স্যার কোথায় প্র্যাকটিস করেন। দেন উনি আমাকে ফৌজদারি কাজের চার্জের কথা জিজ্ঞাসা করছিলেন, চার্জ সম্পর্কে কোথায় বর্ণিত আছে এবং রায়ের পূর্বে চার্জ চেঞ্জ করা যেটা প্রথম ধারায় বলা হয়। আমি বললাম যে সিএসি 1897 27,000 এটা বর্ণিত আছে। ও বলছে ঠিক আছে তাহলে করে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার নাম আরিফুর রহমান। প্রথমে আমি অনুমতি নিয়ে বোর্ডে ঢুকলাম, তারপরে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে বোর্ডে স্যার আমাকে বসতে বললেন, আমি ধন্যবাদ দিয়ে বসলাম। বসার পরে আমার নাম জিজ্ঞেস করলেন। নাম জিজ্ঞেস করার পরে আমি আমার নাম বললাম, আমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছি সেটা জানতে চাইলেন। তারপরে আমি কোর্টে যাই কিনা, আমার সিনিয়রকে আমি কোন মামলায়, এর আগে একটা প্রশ্ন করা হয়েছিল আমাকে যে আমি কোন সাইডে ইন্টারেস্টেড। আমি বললাম যে আমি ক্রিমিনাল সাইডে একটু বেশি ইন্টারেস্টেড। তিনি বললেন যে আপনার সিনিয়র সাথে সর্বশেষ কোন মামলাটি সহযোগিতা করেছিলেন। আমি বললাম একটা চুরি মামলায় সহযোগিতা করেছিলাম। তারপরে আরেকজন স্যার আমাকে প্রশ্ন করলেন চুরির ইংরেজি কি, আমি বললাম থ্যাপ। তারপরে আরেকজন স্যার জিজ্ঞেস করলেন যে থ্যাপ কত ধারায় আছে। আমি বললাম 378, শাস্তি কত আছে 379, কত কত আছে আমি বললাম 3 বছর সর্বোচ্চ, এই আর কি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি মিসতিয়া কাবেরী, ঢাকা বার অ্যাসোসিয়েশন থেকে এবার ভাইবা দিলাম। আমার বোর্ড নাম্বার ছিল 6। আমাকে সেরকম কিছু প্রশ্ন করিনি। আমি প্রথমে গেলাম, অনুমতি নিয়ে সামনে গেলাম। আমার অনুমতি দেওয়ার পরে আমি বসলাম। বসার পরে আমাকে কেস ডায়েরিটা দেখতে চাইলেন, দিলাম। তারপরে জিজ্ঞেস করলেন আমার বার কোনটা, আমি বললাম ঢাকা বার। জিজ্ঞেস করলেন আমার তো ন্যাশনাল ইউনিভার্সিটি, বললাম জি স্যার। এর আগে মাস্টার্স কোথায় করেছেন, অনার্স মাস্টার, বললাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স। বিএসএস মানে কি, তো বললাম ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। এমএসএস মানে কি, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স। এই পেশায় আপনার সিনিয়রের নাম কি, বললাম আমার সিনিয়রের নাম জনাব সিনিয়র অ্যাডভোকেট জনাব মিজানুর রহমান স্যার। আপনার ফ্যামিলিতে কেউ আছে, বললাম না স্যার আমার ফ্যামিলিতে কেউ নেই। আপনি এই পেশায় আসতে কেন চাচ্ছেন, পারবেন? নারীদের জন্য তো পেশাটা অনেক কঠিন। বললাম ডেফিনেটলি স্যার পারবো। আমি যেহেতু কোভিড সময়টাতে রুটে গিয়ে কাজ করেছি, সেখানে গিয়ে আমার মনে হয়েছে নারীদের জন্য কাজ করার অনেকটা জায়গা আছে, অ্যাডভোকেসির জায়গা। সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমি স্যার ওই পেশা থেকে এই পেশায় চুজ করেছি। ধন্যবাদ, আপনি আসেন তাহলে আর কি। তো ওনাদের গুড ইমপ্রেশন দেখলাম, আমার কাছে পজিটিভ মনে হলো। আমি জানি না পাশ ফেল কী লিখেছে, সেই দিকে আসলে নজর দেওয়ার সময় থাকে না, খাতার দিকে কি লিখে, এতটুকু। ধন্যবাদ। আমি আরিফ হোসেন, আমি চাঁদপুর জেলা বার অ্যাসোসিয়েশন থেকে পরীক্ষার জন্য এসেছি। আমার ভাইবা বোর্ড নাম্বার ছিল 1। আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে জিজ্ঞেস করলো চাঁদপুর বার থেকে এসেছেন, আমি বললাম জি স্যার। বললো ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি বললাম জি। তারপর আমাদের জিজ্ঞেস করলো কোন সাইডে প্র্যাকটিস করবেন, আমি বলছি যে সিভিল প্র্যাকটিস করার পরে আমাকে জিজ্ঞেস করলো ইনজাংশন কি, ইনজাংশন বললাম 3912। তারপর জিজ্ঞেস করলো আর কোথায় আছেন নিষেধাজ্ঞার বিষয়ে, আমি বললাম এছাড়া একটা 53, 54, 55। ওগুলো বললো যে এগুলো সিরিয়াল একটু বলেন বিস্তারিত, ওগুলো বললাম। বললো যে ঠিক আছে আসতে পারেন। থ্যাংক ইউ। আমার নাম হচ্ছে অভিজিৎ দেব। আমি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি আর এখান থেকে এখন মাস্টার্স করছি। তো আজকে আমার বোর্ড নং 1-এ আমার ছিল। তো যখন আমি ঢুকেছি তারপর আমার হোমটাউন নিয়ে জিজ্ঞেস করছেন। তারপর জিজ্ঞেস করছেন যে সেখানকার কমলগঞ্জের একজন বিচারপতির নাম। তো আমি বললাম যে মাননীয় বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্যার। তারপর তিনি জিজ্ঞেস করেছেন যে প্রিয়াম্পশন সম্পর্কে, কিন্তু আমার বাবা অ্যাকচুয়ালি এডভোকেট, কিন্তু এই সম্পর্কে কোনো জিজ্ঞাসা করে নাই যে আপনার ফ্যামিলি কেউ আছে কিনা, এটা আমার দুর্ভাগ্য। তারপর জিজ্ঞাসা করলেন যে প্রিয়াম্পশন কোথায় কোথায় বলা হয়েছে। তো আমি বললাম যে স্টেট এগ্রিকালচার টেন্যান্সি অ্যাক্ট 1950 সেকশন 96 এবং দ্য নেম এগ্রিকালচারাল টেন্যান্সি অ্যাক্ট 1949 সেকশন 24। তারপর জিজ্ঞাসা করলেন যে এটা কি অ্যাক্ট না রুলস। তো একটু আমার কনফিউশন মানে ফেলে দিয়েছিলেন। আমি বললাম যে একটু স্ট্রং হয় না, এটা অ্যাক্ট অবভিয়াসলি।
তারপর বলেন যে এখানে যদি লিমিটেশন একটা কাজ করে সেক্ষেত্রে আপনি কোন একটা মামলা করতে পারেন। তখন একটু মানে সংকোচ বোধ হয়ে আমি বললাম যে মুসলিম পারিবারিক আইনে সেটা হবে। তো বলেন যে এইটা মানে কিভাবে হতে পারে বা এটার এক্সপ্লেনেশন কি বলতে পারবেন? আমি বললাম না স্যার, আমি পরবর্তীতে জানার চেষ্টা করবো অবশ্যই। তারপর বলেন যে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877-এর সেকশন 8 এবং 9 সম্পর্কে একটু বলা হতো। তারপর বললাম যে 8 সম্পর্কে বলা হয়েছে যে টাইটেল সুট সম্পর্কে যেমন দখল পুনরুদ্ধারের মামলা, আর 9 হচ্ছে শুধু দখল পুনরুদ্ধারের মামলা, কিন্তু 9-এর ক্ষেত্রে এখানে আপিল এবং রিভিউ চলে না, জাস্ট রিভিশন চলে, এতটুকু। আপনি বলেন ঠিক আছে আপনি। থ্যাংক ইউ। আদাব, আমি 9 নম্বর বোর্ডে ছিলাম। আমার নাম সুমন নন্দী, আমার বাড়ি মৌলভীবাজার। তখন স্যাররা খুবই আন্তরিক ছিলেন, আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে আপনার বাসা কোথায়। আমি বললাম মৌলভীবাজার জেলা, বড়লেখা উপজেলা। তাহলে আপনার সিনিয়রের নাম কি? আমি বললাম মোহাম্মদ কামরুল আহমদ চৌধুরী। তো উনি বললেন যে আপনার সিনিয়র কোন সাইড প্র্যাকটিস করেন? আমি বললাম যে উনি ফৌজদারি সাইডে করেন, সিভিল সাইডে করেন। তো বললো যে ঠিক আছে, আর আপনার সিনিয়র কি কোর্টে মামলা ফাইল করে, সিভিল মামলা? আমি বললাম হ্যাঁ স্যার ফাইল করে। কীভাবে ফাইল করে? তো আমি বললাম স্যার ওই যে সমন দেন, তার পরবর্তীতে যে আর্জির মাধ্যমে দাখিল করা হয়, তারপরে দলিলাদি দেন, তাহলে কার কাছে দায়ের করেন? আমি বললাম স্যার সেরেস্তাদারের কাছে দায়ের করেন। তো এই সমন কয়টা দেন? আমি বললাম স্যার সমন তো 2টা লিখতে হয়। তো সমন কিভাবে দেওয়া হয়? আমি বললাম স্যার সমন তো দেওয়া হয় 2টা লিখে সমান দিতে হয়, একটা প্রসেসর বা একটা ডাকে। তো বললো সমন কোথায় আছে? আমি বলছি পাশে। তো আরেকজন স্যার বলছেন ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আর বলা লাগবে না, যাও তুমি চলে যাও। এতটুকু বলছেন, আর কিছু প্রশ্ন করেন নাই। স্যাররা খুবই আন্তরিক ছিলেন এবং আমাকে বলছেন আর কিছু প্রশ্ন করা লাগবে না, ভালো। সালাম দিলাম, প্রথমে স্যারকে সালাম দিলাম। আমাকে তারপর বসে পড়ি দাঁড়িয়েছিলাম, তারা বসতে বললো, করে বসলাম। এরপর আমাকে একটা কোশ্চেনই করা হয়েছে যে এই যে নতুন যে বৃহস্পতিবার অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্ট সম্পর্কে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সম্পর্কে আপনি জিজ্ঞেস করা হয়েছে। প্রথমে পারতেছিলাম না, মনে পড়তেছিল না। স্যাররা আমাকে সময় দিয়েছেন, হিন্ট দিয়েছেন। পরবর্তীতে বললাম যে স্যার কেয়ারটেকার গভর্নমেন্ট এটা ছিল আগে, আবার এটা এখন আবার এটা নতুন করে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে। তারপর বললো আচ্ছা ঠিক আছে চলো। থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, হোম ডিস্ট্রিক্ট জালকাঠি। আমি যখন বাইরে হতে ঢুকলাম, স্যার আমাকে সুন্দরভাবে বসতে বললেন এবং সালাম দিয়ে ঢুকলাম। ঢোকার পরে আমার নাম জিজ্ঞাসা করলেন এবং কোথা থেকে আসছেন, কোন বার থেকে? বললাম ঢাকা বার থেকে। হোম ডিস্ট্রিক্ট জিজ্ঞাসা করছে, বললাম আমার হোম ডিস্ট্রিক্ট জালকাঠি। তিনি প্রশ্ন করলেন তাহলে আপনি জালকাঠি কেন প্র্যাকটিস করছেন না, ঢাকায় কেন? আমি বললাম স্যার আমি ঢাকাতে পড়াশোনা করি, তো ঢাকাতে পড়াশোনা করছি, তার জন্য আমার ঢাকা বাড়ি সব কিছু, এই জন্য ঢাকা বাড়িটা দিয়েছি। এরপরে আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে 2টা প্রশ্ন করছে, একটা পেরেছি আর একটা কি প্রশ্ন ছিল? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন, সে সম্পর্কে কি জানেন, এইটা জিজ্ঞেস করলে। তারপরে আর একটা কি জিজ্ঞেস করছিল, এটা আমি বলতে পারিনি, বলছি সরি স্যার, আমি বলতে এটা আমার মনে আসতেছে। তো পরে স্যাররা খুব সুন্দর আন্তরিকভাবেই প্রশ্ন করলেন এবং আমার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড এবং আমার মাস্টার্স হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো তখন আবার প্রশ্ন করলে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে করছেন, আবার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে করছেন। তখন বললাম স্যার আমি একটু ডাবল মাস্টার্স, ডাবল এমএ করা, ডাবল অনার্স করা। তো আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে আমি এলএলবি করেছি, আর আলাদা আমার অনার্স মাস্টার্স করেছি। তাহলে সেগুলো দেননি কেন? তা আপনি কি ভুল মিসগাইড করছেন নাকি? তারপরে আমার সার্টিফিকেট সব দেখলো, আচ্ছা ঠিক আছে কোর্টে প্র্যাকটিস করবেন তো? বললাম জি স্যার, আপনারা অনুমতি দিলে ইনশাল্লাহ কোর্টে প্র্যাকটিস করবেন। তারপরে বলো ঠিক আছে, থ্যাংক ইউ, আসেন। সালাম দিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাজিদ বিন জাহাঙ্গীর, ব্র্যাক ইউনিভার্সিটি। তো আমাকে বোর্ড নাম্বার 7-এ ছিলাম আমি। তো আমাকে প্রথমে বসতে বলে, তারপরে হচ্ছে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার যদি আপনার 10 বছরের শাস্তি হয় সেক্ষেত্রে আপনি আপিল করে প্রেফার করবেন। তারপরে যদি ইন টাইম আপনি যদি প্রেফার না করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনি কি করবেন? তো তখন হচ্ছে যে আমি একটু ঘাবড়ে যাই। পরে হচ্ছে বলছে যে লিমিটেশন একটা নাম শুনছেন, টিচার সেকশন 5-এ কী বলেছে বললাম। তারপরে বললেন যে এই তো এটা দরখাস্ত দিলেই তো হয়ে যাবে।
জি স্যার, তাহলে আসতে পারেন। থ্যাংক ইউ। আপনার কেমন হবে? আমার নাম ইনাজুল তামিম, আমি ডাক্তার থেকে আসছি, আমি ইসলামী ইনস্টিটিউশনে। তো আমি বাসায় ভাইয়া করে ঢোকার পর উনি বলতেছে যে তামিমকে আপনাদের কিছু ছিল, স্যার আমাদের তিনি স্যার ছিল। তারপর বললো যে আপনি বলেন সেশন জাজ ডিএমএন কোর্ট, তারপর হচ্ছে যে ফার্স্ট ক্লাস আমাদের কাজ কী স্যারকে এই মানে ওনার কী কাজ করে অ্যাকচুয়ালি সেইটা আমি ঠিকভাবে দিতে পারিনি। তারপর বললো যে ঠিক আছে, তাহলে সিআরপিসি দেখুন 205 দিয়ে কী বলা আছে। তখন বললাম সেটা যে মানে ওটা আমি অনেকটা ভুলে ফেলছিলাম। এরপরে সাথে বলতে ঠিক আছে আপনি এটাতে একটু সকালে নেক্সট যাই ডিরেকশন অফ প্লেনটে হচ্ছে কোথায় আছে পাশ থেকে বলতেছে যে এটা হারাই গেছে কিনা না স্যার ধার নেই একটা অর্ডার 7 বলে বলা আছে যে আপনি যদি জানেন যদি ডাউন থাকে তাহলে কি সরাসরি এটা রিজেক্ট করে দেবে নাকি আপনাকে সুযোগ দেবে। স্যার সুযোগ দেবে 21 দিনের একটা সময় দেবে আপনাকে ফোন করে ঠিক আছে আজকের জন্য